সাহেব, আমার কথা শুনুন। আমাদের পায়ের নিচে মৃত্যু রয়েছে। কি বকবক করছিস, পাগল নাকি? এখান থেকে চলে যা। না সাহেব, আমি সত্যি কথা বলছি। এই ছেলে, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? যা এখান থেকে। আমাদের রাডার সিস্টেম চালু আছে, সর্বত্র সেন্সর লাগানো। পাতাও নড়লে আমাদের খবর হয়ে যায়। সাহেব, আপনি তো বড় অফিসার, আমার কথা মেনে নিন। আমি মিথ্যে বলি না। ওখানে ঘাস শুকিয়ে গেছে, নিচে মেশিন চলছে। বাবা, এখন বাড়ি যাও, রাত হয়ে গেছে। এটা বড়দের কাজ, ফৌজের কাজ। যুদ্ধের কথা তুমি ছেলেরা বুঝবে না। যাও, মায়ের কাছে যাও। ওরা আমার কথা শুনছে না, কারণ আমি নোংরা, কারণ আমি গরিব। সীমান্তে নিস্তব্ধতা ছিল, কিন্তু এটা সেই নিস্তব্ধতা যা কোনো বড় ঝড়ের আগে আসে। ভারতের সীমান্তে মোতায়েন একটি আর্মি পোস্টে ৫০ জন জওয়ান তাদের ডিউটিতে ছিল। কেউ ঘুমোচ্ছিল, কেউ অন্ধকারে চোখ গেথে পাহারা দিচ্ছিল। তাদের একটুও আন্দাজ ছিল না যে তাদের মৃত্যু সামনে থেকে নয়, পায়ের নিচ থেকে আসছে। মাটির ২০ ফুট নিচে মৃত্যুর পথ তৈরি হচ্ছিল। শত্রু দেশের ১০০র বেশি কমান্ডো একটি সুড়ঙ্গের মাধ্যমে ভারতীয় সীমান্তে ঢোকার জন্য প্রস্তুত ছিল। তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র ছিল এবং একটাই উদ্দেশ্য, পুরো পোস্টটাকে উড়িয়ে দিয়ে ঘুমন্ত জওয়ানদের শেষ করে দেওয়া। কিন্তু সেই অস্ত্র আর প্রযুক্তির মাঝে একটা জিনিস ছিল যার আন্দাজ শত্রুরও ছিল না। একটা ১৪ বছরের গরিব বকরি চড়ানো ছেলে, যার নাম বিক্রম। তার কাছে কোনো র্যাডার ছিল না, কোনো বন্দুক ছিল না। তার কাছে ছিল শুধু একটা পুরনো লাঠি আর দাদাজির দেওয়া শিক্ষা। একটা সাধারণ চরোয়াহা কি পুরো ব্যাটালিয়নকে বাঁচাতে পারবে? নাকি সেই রাত ভারতীয় সেনার জন্য কালো রাত হয়ে যাবে? এই গল্প তোমাদের বলবে যে দেশভক্তি পোশাকের মহতাজ নয়। যদি তোমাদের সেনাবাহিনীর ওপর গর্ব থাকে, তাহলে এখনই লাইক করো আর চ্যানেল সাবস্ক্রাইব করো। চলো, সীমান্তের সেই ভয়ঙ্কর রাতের সত্য জানি। কাশ্মীরের সেই উঁচু পাহাড়ে সন্ধ্যা নেমে আসছিল। সূর্য পাহাড়ের পিছনে লুকোচ্ছিল, আর অন্ধকার চিতার গতিতে ঘাটে ছড়িয়ে পড়ছিল। ঠান্ডা এতটাই যে পানি বাইরে রাখলে পাথর হয়ে যেত। এই এলাকা লাইন অফ কন্ট্রোল অর্থাৎ এলওসির একদম কাছে ছিল। এখানকার হাওয়াতেও বারুদের গন্ধ আর টেনশন সব সময় অনুভব হতো। গ্রামের লোকেরা সূর্য ডোবার আগেই ঘরে বন্দী হয়ে যেত, কারণ রাতে এখানে শুধু গুলির আওয়াজ গুঞ্জত। কিন্তু সেদিন ১৪ বছরের বিক্রম তার বকরিদের নিয়ে বাড়ি ফিরতে দেরি করে ফেলেছিল। বিক্রম খুব গরিব ছিল, তার বাবা ছিল না আর মা প্রায়ই অসুস্থ থাকত। তার পুরো সংসার চলত ৪টে বকরির দুধ আর উলের ওপর। বিক্রম তার বকরিদের নিজের জানের চেয়েও বেশি ভালোবাসত। যখন সে তাদের হাঁকিয়ে কাঁটাতারের কাছের রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই তার চোখে পড়ল একটা অদ্ভুত জিনিস। গত দুদিনে হালকা বৃষ্টি হয়েছিল বলে পুরো জমিন সবুজ সতেজ ছিল। চারদিকে ভেজা মাটির গন্ধ আর ঘাস শিশিরে ভেজা। কিন্তু একটা বিশেষ জায়গায় প্রায় ১০ ফুট লম্বা আর ৩ ফুট চওড়া একটা পট্টিতে ঘাস একদম শুকনো আর হলুদ হয়ে গিয়েছিল, যেন ওখানকার জমিন মরে গেছে। বাকি পুরো পাহাড় সবুজ, শুধু সেই একটা লাইন শুকনো। কোনো সাধারণ মানুষ হলে এটা উপেক্ষা করে দিত, ভাবত যে হয়তো বেশি রোদ লেগেছে। কিন্তু বিক্রম সাধারণ ছেলে ছিল না। তার মাথায় হঠাৎ দাদাজির কথা বেজে উঠল। তার দাদাজি, যিনি একসময় ফৌজিদের জন্য গাইডের কাজ করতেন, মরার সময় তিনি বিক্রমকে একটা কথা বলেছিলেন। বাবা, জমিন কখনো মিথ্যে বলে না। যদি ওপরের ঘাস বিনা কারণে শুকিয়ে যায় আর হলুদ হয়ে যায়, তাহলে বুঝে নিও যে নিচের মাটি খোকলা হয়ে গেছে। শিকড়ে মাটি পাচ্ছে না, নিচে কিছু গোলমাল আছে। বিক্রম সেখানেই থেমে গেল। তার বুক জোরে জোরে ধুকপুক করতে লাগল। সে তার বকরিদের সেখানে ছেড়ে দিয়ে চুপি চুপি সেই শুকনো ঘাসের কাছে গেল। হাঁটু মুড়ে হাত দিয়ে জমিন ছুঁয়ে দেখল। বাকি জমিন বরফের মতো ঠান্ডা, কিন্তু ঘাসের সেই শুকনো পট্টি হালকা গরম। বিক্রম বুঝে গেল এটা কোনো প্রাকৃতিক ঘটনা নয়, জমিনের নিচে কিছু একটা আছে, এমন কিছু যা গরম তৈরি করছে আর মাটির আর্দ্রতা শুষে নিয়েছে। সে কান জমিনে লাগিয়ে দিল, শ্বাস আটকে শুনতে লাগল। প্রথমে শুধু হাওয়ার সাঁই সাঁই শোনা গেল, কিন্তু তারপর একটা ধীরে ধীরে আওয়াজ শোনা গেল, খুর খুর খুর, যেন কেউ অনেক গভীরে খোঁড়াখুড়ি করছে বা লোহা দিয়ে মাটি কাটছে। বিক্রমের রক্ত জমে গেল। এটা ইঁদুরের আওয়াজ নয়, এটা মেশিন আর মানুষের আওয়াজ। লোহার ঠোকার ধীরে আওয়াজও শোনা গেল। সে বুঝে গেল যে শত্রু জমিনের নিচে সুড়ঙ্গ বানাচ্ছে, আর সেই সুড়ঙ্গ সোজা ভারতীয় আর্মি পোস্টের নিচে খুলবে। হয়তো তারা বারুদ পাচ্ছে। অন্ধকার গাঢ় হচ্ছিল। বিক্রম জানত যে যদি সে তাড়াতাড়ি কিছু না করে, তাহলে আজ রাতে তাণ্ডব মচে যাবে। সে উঠে তার বকরিদের ভগবানের ভরসায় ছেড়ে আর্মি পোস্টের দিকে দৌড়াল। সে পাহাড়ি রাস্তায় হরিণের মতো দৌড়াচ্ছিল। তার ছেঁড়া জুতো পাথরে পিছলে যাচ্ছিল, পা ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু তার থামার হুঁশ ছিল না। তার মাথায় শুধু একটা ছবি ঘুরছিল, আমাদের ঘুমন্ত সৈনিক আর নিচে বারুদ পাতা শত্রু। বিক্রম হাঁপাতে হাঁপাতে আর্মি পোস্টের মূল গেটে পৌঁছাল। তার শ্বাস ফুলছিল আর গলা শুকিয়ে গিয়েছিল। সেখানে সেন্ট্রি ডিউটিতে ছিল, হাতে রাইফেল আর মুখে কড়াকড়ি।
সেন্ট্রিকে দেখে বিক্রমের একটু সাহস এলো। সে দূর থেকেই চিৎকার করে বলতে লাগল, সাহেব সাহেব দরজা খোলো, অনর্থ হয়ে যাবে, শত্রু আসছে। সেন্ট্রি তাকে থামিয়ে কড়া গলায় জিজ্ঞেস করল, কে তুই, এখানে কি করছিস? চলে যা এখান থেকে, এটা খেলার জায়গা নয়। বিক্রম গেটের জালি ধরে কাঁদতে লাগল, শ্বাস নিয়ন্ত্রণ করে বলল, সাহেব আমি বিক্রম, পাশের গ্রাম থেকে, নিচে সেই পুরনো পাহাড়ের কাছে শত্রুরা সুড়ঙ্গ বানিয়েছে। আমি আওয়াজ শুনেছি সাহেব, জমিন গরম হয়ে গেছে ওখানে, তারা আজ রাতেই হামলা করবে। সেন্ট্রি বিক্রমকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল, ছেঁড়া কাপড়, এলোমেলো চুল আর একটা নোংরা ছেলে। সেন্ট্রির মনে হল এই ছেলে হয় পাগল, নয়তো খাবারের লোভে পোস্টের কাছে এসেছে। প্রায়ই গ্রামের ছেলেরা খাবারের লোভে পোস্টের কাছে আসত। সেন্ট্রি ধমক দিয়ে বলল, এই ছেলে, মাথা খারাপ হয়েছে নাকি? আমাদের রাডার চালু আছে, সেন্সার লাগানো, যদি সুড়ঙ্গ থাকতো তাহলে জানা যেত। তুই আমাদের শেখাবি? চলে যা, নইলে লাঠি পড়বে। বিক্রমের চোখে জল এসে গেল। সে জানত যে রাডার হয়তো জমিনের অনেক নিচের হলচল ধরতে পারছে না, বা শত্রু খুব চালাক। বিক্রম কাকুতি করল, সাহেব আমার কথা মেনে নিন, ওখানে ঘাস শুকিয়ে গেছে, নিচে খোঁড়াখুড়ি চলছে, প্লিজ মেজর সাহেবকে ডাকুন, একবার চেক করে নিন, যদি আমি মিথ্যে বলি তাহলে আমাকে গুলি করে মেরে দিন। শোর শুনে পোস্টের ভেতর থেকে একজন হাবিলদার বাইরে এলো, জিজ্ঞেস করল, কি তামাশা চলছে? সেন্ট্রি হেসে বলল, স্যার এই পাগল ছেলে বলছে সে সুড়ঙ্গ খুঁজে পেয়েছে, যা আমাদের লক্ষ লক্ষের রাডার দেখতে পায়নি। হাবিলদার বিক্রমকে ঘুরিয়ে দেখে বলল, বাবা বাড়ি যাও, রাত হয়ে গেছে, এটা বড়দের কাজ, যুদ্ধের কথা তুমি বুঝবে না, যাও মায়ের কাছে। বিক্রমের মনে হল তার হৃদয় ভেঙে যাবে। সে সত্য বলছিল, কিন্তু তার গরিবই তার সত্যের ওপর ভারী হয়ে পড়ছিল। তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হলো। লোহার গেট তার মুখের সামনে বন্ধ হয়ে গেল। বিক্রম ধীরে ধীরে পা ফেলে ফিরল। তার চোখ থেকে জল পড়ছিল। সে চাইলে বাড়ি গিয়ে লুকিয়ে থাকতে পারত, মায়ের কাছে গিয়ে ঘুমোতে পারত, কিন্তু তার বারবার সেই ফৌজি ভাইদের মুখ মনে পড়ছিল, যারা ভিতরে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। সে জানত যে যদি সে বাড়ি চলে যায় তাহলে সকালের মধ্যে এরা কেউ বেঁচে থাকবে না। সে তার মুষ্টি বাঁধল, একটা সিদ্ধান্ত নিল, যদি ফৌজ তার কথা না মানে তাহলে তাকে নিজেকেই শত্রুকে বাইরে বার করতে হবে, প্রমাণ দিতে হবে, যদিও এতে তার জান যায়। বিক্রম আবার সেই জায়গার দিকে দৌড়ালো যেখানে শুকনো ঘাস ছিল। রাত পুরোপুরি নেমে গিয়েছিল, চাঁদ মেঘে ঢাকা, নিস্তব্ধতা এতটাই যে নিজের ধুকপুক শোনা যাচ্ছিল। সে সেই শুকনো পট্টির কাছে পৌঁছালো, দেখল যে ঝোপের মাঝে খুব হালকা ধোঁয়া বেরোচ্ছে। হয়তো নিচে অক্সিজেন কম ছিল বলে তারা একটা ছোট ছিদ্র করেছে শ্বাস নেওয়ার জন্যে। এটা একটা ভেন্টিলেশন পাইপের মতো, যা ঝোপে লুকানো ছিল। বিক্রমের মাথায় একটা বিপজ্জনক প্ল্যান এলো। তার দাদাজির নুস্খা মনে পড়ল, বিল থেকে স্বাদ বার করতে হলে আগুন লাগিও না, ধোঁয়া করো। বিক্রম চারদিক দেখল, সেখানে শুকনো লাকড়ি আর চিড়ের গাছের শুকনো পাতা অনেক পড়েছিল। সে তাড়াতাড়ি অনেক শুকনো ঘাস আর তার উপর অনেক ভেজা পাতা জড়ো করল। তার প্ল্যান খুব সোজা, কিন্তু জানলেওয়া। সে জানত যে যদি সে ছিদ্রের উপর আগুন জ্বালায় তাহলে ধোঁয়া উপরে যাবে, কিন্তু যদি আগুনের উপর ভেজা পাতা দিয়ে ঢেকে দেয় তাহলে হাওয়ার চাপে সব ধোঁয়া নিচে সুড়ঙ্গে ঢুকে যাবে। বিক্রম কাপা হাতে পকেট থেকে দেশলাই বার করল। হাওয়া জোর ছিল। প্রথম কাঠি নিভে গেল, দ্বিতীয়টাও। বিক্রম ভগবানের নাম নিয়ে তৃতীয় কাঠি জ্বালাল। সে শুকনো ঘাসের ঢিবি ছিদ্রের ওপর রেখে আগুন লাগাল। আগুন জ্বলে উঠল। তারপর তাড়াতাড়ি তার উপর অনেক ভেজা পাতা দিল। ভেজা পাতা আগুন নিভিয়ে দেয়নি, বরং ঘন আর তিক্ত সাদা ধোঁয়া তৈরি করল। বিক্রম তার পুরনো উলের চাদর বার করে ঢিবির ওপর ঢেকে দিল আর নিজে তার উপর শুয়ে পড়ল, যাতে ধোঁয়া বাইরে না বেরোয়, বরং জামিনের ভিতরে যায়। জমিনের নিচে ২০ ফুট গভীরে শত্রুর সৈন্যরা খোঁড়ার শেষ পর্যায়ে ছিল। তারা পোস্ট থেকে মাত্র কয়েক মিটার দূরে আর বারুদ সেট করছিল। হঠাৎ সুড়ঙ্গে কাশির আওয়াজ শুরু হলো। সেই তিক্ত আর বিষাক্ত ধোঁয়া সুড়ঙ্গে দ্রুত ভরে গেল। শত্রু সৈন্যদের দম বন্ধ হতে লাগল, চোখ চালা করতে লাগল। তারা চুপ থাকার চেষ্টা করছিল, কিন্তু ধোঁয়া সহ্যের বাইরে। ভিতরে হুড়োহুড়ি পড়ে গেল। বিক্রম উপরে জমিনে কান লাগিয়ে শুনছিল। নিচে হইচই মেচে গিয়েছিল। নিচে থেকে গালাগালি আর কাশির আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছিল। আর তখনই যা বিক্রমের ভয় ছিল তাই হল। নিচে থেকে কোনো শত্রু সৈন্য ঘাবড়ে উপরের দিকে রাইফেল থেকে গুলি চালিয়ে দিল, যাতে হাওয়ার রাস্তা খোলে। গুলি জমিন চিরে উপরে এলো। বিক্রমের ভাগ্য ভালো যে সে ১ ইঞ্চি সরে গিয়েছিল। গুলি তার কানের পাশ দিয়ে সাঁই করে বেরিয়ে তার চাদরে ছিদ্র করে দিল। বিক্রম ভয়ে লুটিয়ে দূরে পড়ে গেল। তার পুরো শরীর কাঁপছিল, কিন্তু গুলির সেই আওয়াজ রাতের নিস্তব্ধতায় বিস্ফোরণের মতো গুঁজে উঠল। এখন প্রমাণ পাওয়া গেছে। আর্মি পোস্টের সেন্ট্রিক গুলির আওয়াজ শুনল। হাবিলদার আর মেজর সাহেব তাড়াতাড়ি বাইরে এলেন। ফায়ারিং কথা থেকে? মেজর চিৎকার করে জিজ্ঞেস করলেন। সেন্ট্রি কাঁপতে কাঁপতে আঙুল তুলল। স্যার, ওই দিক থেকে, যেদিকে ছেলেটা বলছিল। মেজরের মাথায় ঘণ্টা বাজল। তাদের অভিজ্ঞতা বলছিল যে ছেলেটা সত্য বলছে।
তারা তাড়াতাড়ি সাইরেন বাজালেন। পজিশন নাও, কুইক রিয়াকশন টিম আমার সাথে আসো, হামলা হয়েছে। মেজর আর 10 জন জওয়ান সেই দিকে দৌড়ালেন। যখন তারা পৌঁছলেন তখন দেখলেন একটা ছোট ছেলে জমিনে শুয়ে আছে আর একটা ঢিবি থেকে ধোঁয়া বেরোচ্ছে, আর সেই জমিনের নিচ থেকে কাশি আর চিৎকানের আওয়াজ আসছে। মেজর বুঝে গেলেন এটা অ্যাম্বুশ, শত্রু নিচে, ঘেরাও করো। মেজর ইশারা করলেন। জওয়ানরা তাড়াতাড়ি এলাকাটা ঘিরে ফেলল আর রাইফেল জমিনের দিকে তাক করল। মেজর বিক্রমকে টেনে পিছনে নিয়ে গেলেন আর জওয়ানদের আদেশ দিলেন, গ্রেনেড ফেলো। জওয়ানরা পিন খুলে ভেন্ট পাইপ দিয়ে 2টা গ্রেনেড ভেতরে ফেলে দিল। ধুম ধুম। জমিনের ভেতর 2টো জোরালো বিস্ফোরণ হল। জমিন কেঁপে উঠল। সুড়ঙ্গের একটা অংশ ধসে গেল। ধুলোর ঝড় উঠল। ভিতর থেকে চিৎকার এলো, আর তারপর সব শান্ত। কিছুক্ষণ পর যখন ফৌজিরা খোঁড়াখুঁড়ি করে দেখল, তখন তারা স্তম্ভিত হয়ে গেল। নিচে একটা খুব বড় সুড়ঙ্গ ছিল, যা সোজা পোস্টের নিচে যাচ্ছিল। সেখানে 5 জন আতঙ্কবাদী মৃত অবস্থায় পড়েছিল, আর বাকিরা সুড়ঙ্গের রাস্তা দিয়ে পিছনে পালিয়ে গিয়েছিল। তাদের কাছে এত আরডিএক্স আর অস্ত্র ছিল যে পুরো পোস্ট উড়িয়ে দিতে পারত। ম্যাপ পাওয়া গেল, যাতে পোস্টের পুরো খবর ছিল। একটা খুব বড় ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া হয়েছিল। সকাল হয়ে গিয়েছিল। পুরো পোস্টে আর আশপাশের গ্রামে বিক্রমের নাম গুঞ্জিত। যে ছেলেকে রাতে পাগল বলে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আজ সে সবার জানের রক্ষক হয়ে গেছে। মেজর সাহেব নিজে বিক্রমের কাছে এলেন। বিক্রম এক কোণে বসেছিল। তার হাত কালো আর মুখ ধোঁয়ায় মাখা। সে এখনও ভয়ে কাঁপছিল। মেজর সাহেব নিজের টুপি খুলে বিক্রমের সামনে হাঁটু গেড়ে বসলেন। এটা একটা খুব বড় দৃশ্য ছিল। একজন ভারতীয় সেনা অফিসার একজন গরিব চড়োয়াহার সামনে ঝুঁকে পড়েছেন। মেজর বিক্রমের হাত ধরে বললেন, বাবা, আমাকে মাফ করে দাও। আমরা তোমার কথা মানিনি। আমাদের মনে হয়েছিল আমরা সব জানি, কিন্তু তুমি প্রমাণ করে দিয়েছ যে আসল রাডার মানুষের মস্তিষ্ক আর সাহস। যদি তুমি জানের উপর খেলে সেই ধোঁয়া না করতে, তাহলে আজ আমরা সবাই মরে যেতাম। তুমি আজকের আসল হিরো। বিক্রম ধীরে বলল, সাহেব, আমি হিরো হতে চাই না। আমার শুধু ভয় ছিল যে যদি আপনাদের কিছু হয়ে যায়, তাহলে আমাদের গ্রামের রক্ষা কে করবে? দাদাজি বলতেন, ফৌজি আছে বলে আমরা চ্যানে ঘুমাই। মেজরের চোখে জল এসে গেল। তিনি বিক্রমকে জড়িয়ে ধরলেন। সেখানে দাঁড়ানো প্রত্যেক জওয়ান সেই ছোট ছেলেকে স্যালিউট করল। খবর জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে পড়ল। দিল্লি পর্যন্ত কথা পৌঁছালো যে কিভাবে একটা বকরি চড়ানো ছেলে একটা খুব বড় ঘুষপেট ব্যর্থ করে দিয়েছে। পরের দিন একটা সমারোহ হল। বড় বড় অফিসার এলেন। বিক্রমকে সম্মানিত করা হল। যখন তাকে জিজ্ঞেস করা হল যে ইনামে কি চায়, টাকা না চাকরি, তখন বিক্রম যে উত্তর দিল তা সবার হৃদয় জয় করে নিল। বিক্রম বলল, সাহেব, আমার কাছে তো সব আছে, কিন্তু আমাদের গ্রাম পর্যন্ত পাকা রাস্তা নেই। যখন কেউ অসুস্থ হয় তাহলে কাঁধে করে শহরে নিয়ে যেতে হয়। আমার মাও অসুস্থ। যদি সম্ভব হয় তাহলে আমাদের গ্রামের জন্য রাস্তা বানিয়ে দিন, যাতে অ্যাম্বুলেন্স আসতে পারে। তার নিঃস্বার্থ দাবি শুনে সেখানে উপস্থিত সবাই তালি বাজাল। সেনা তাড়াতাড়ি প্রতিশ্রুতি দিল যে রাস্তাও হবে আর বিক্রমের আগামী পড়াশোনার পুরো খরচ সেনাই বহন করবে। আজ বিক্রম সেই পোস্টের সবচেয়ে আদরের ছেলে। এখন যখনই সে বকরি চড়াতে যায়, তখন সেন্ট্রিরা তাকে থামায় না, বরং দেখে মুচকি হাসে আর স্যালিউট করে। কারণ তারা জানে যে ভারতীয় পোশাক শুধু কাপড় দিয়ে তৈরি হয় না, পোশাক তৈরি হয় সেই জজবা দিয়ে যা দেশের জন্য ধুকপুক করে। সেই রাতে বিক্রম প্রমাণ করে দিয়েছে যে দেশের রক্ষা শুধু সীমান্তে দাঁড়ানো জওয়ান করে না, বরং দেশের প্রত্যেক নাগরিক করে যে জেগে আছে। বন্ধুরা, এই গল্প প্রমাণ করেছে যে দেশভক্তি কোনো হেসিয়াতের মহতাজ নয়। একটা ছোট ছেলেও দেশের ঢাল হতে পারে।